আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত হায়াত দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের সান্নিধ্যে আসার জন্য কবুল করেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কালামকে অবতীর্ণ করেছিলেন, যার ওসিলায় আমরা হেদায়েত লাভ করে ধন্য হয়েছি। সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই কোরআন শিক্ষাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত আর পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। মহান আল্লাহ তাআলার কাছে সেই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা? হুম, আচ্ছা। ক্লাস ক্লাস শেষে ক্লাস শেষে কথা বলিয়েন। আমরা করে নেব আপাতত লিঙ্কটা। আপনি ঠিক আছে, আমি চিনতে পেরেছি। ঠিক আছে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমরা গতকাল ওরিয়েন্টেশন ক্লাস করেছিলাম। আপনারা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। আমরা গতকালকে আলোচনা করেছিলাম কেন আমরা কোরআন শিখব। পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে ২০টা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। তো আজকে আমরা সেই কোরআন শিখা শুরু করব। আমরা যদি ওরিয়েন্টেশন ধরি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস বাদ দিলে আমাদের প্রথম ক্লাস। তো আমাদের এই প্রথম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি, হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই সাথে দোয়া করছি, যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বারাকা দান করুন, সকলের উপর রহম করুন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় ছোট্ট একটা নাম, মাখরাজ। কিন্তু এটির উপর নির্ভর করছে আপনার কোরআন সহি করে পড়া অথবা না পড়া। মাখরাজ হচ্ছে এমন একটা বিষয়, এখানে আমরা লিখে দিয়েছি যে মাখরাজ সঠিক হলে আপনার তেলাওয়াত ৫০% ঠিক হবে ইনশাআল্লাহ। তার মানে আজকের ক্লাসে যদি আপনি মনোযোগী হন, যদি এটি আয়ত্ত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার তেলাওয়াত আজকের ক্লাসে ৫০% সহি হয়ে যাবে, যদি আমরা এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারি। সুতরাং ক্লাসটার গুরুত্ব আপনারা অনুধাবন করতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। তো মাখরাজ কি সে সম্পর্কে আমরা একটু আলোচনা করি, সামনে অগ্রসর হই। মাখরাজ আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। ইংরেজিতে যেগুলোকে আমরা লেটার বলি, বাংলাতে অক্ষর বলি, আরবিতে সেগুলোকে হরফ বলে। তো এই আরবি হরফ, আরবি বর্ণ উচ্চারণের যে স্থান, সেই স্থানগুলোকে মাখরাজ বলে। প্রোনাউন্সিয়েশন পয়েন্ট যেগুলো আছে সেগুলোকেই মাখরাজ বলে। আরবি ভাষাতে আমরা জানি যে আমরা যে কোরআন শিখছি, এই আরবি ভাষাতে ২৯টা হরফ আছে। বাট এই ২৯টা হরফ উচ্চারণের জন্য এর প্রোনাউন্সিয়েশন পয়েন্টের বা মাখরাজের সংখ্যা হচ্ছে ১৭টি। এই ১৭টি জায়গা থেকে এই ২৯টি হরফ উচ্চারিত হয়। খুব সুন্দর করে খেয়াল করে মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। আমি এটার উপরে একটাই ক্লাস নিব। যদি মনোযোগী হন ইনশাআল্লাহ আপনার এটা কভার হয়ে যাবে। আমরা একেবারে কণ্ঠনালীর
সে শুরু থেকে শুরু করব, ঠোঁট থেকে বের হয়ে আসবো, আমাদের 17টা মাখরাজ শেষ হয়ে যাবে এবং আমি পিকচার সহ আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি গতকালকের ক্লাস রেকর্ডটা আপনাদেরকে সরবরাহ করি নাই, কারণ অনেক ক্লাসের মধ্যে ডিস্টার্ব হচ্ছিল, কাশি হচ্ছিল এজন্য। বাট আমরা ক্লাসগুলো সরবরাহ করব ইনশাআল্লাহ। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তিনি ক্লাস রেকর্ডটা দেখে নেবেন। দেখার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবেন। আজকের ক্লাসে বুঝতে না পারলে আজকে আবার ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন। বাট আমি যতক্ষণ বলবো ততক্ষণ আপনি মনোযোগের সাথে শুনবেন। মাখরাজ জানার নিয়ম কি, এটা আমরা একটু পরে দেখাবো। তারপর আগে একটু বলে রাখি, যেটা সঠিক নিয়ম হচ্ছে কোনো হরফকে সাকিন করে তার পূর্বে একটি হরকত বিশিষ্ট হামজা যোগ করে উচ্চারণ করলে যে স্থানে আওয়াজটি সমাপ্ত হয় সেই স্থানটি হচ্ছে এই হরফের মাখরাজ। এটা হচ্ছে কিতাবি সংজ্ঞা, পারিভাষিক সংজ্ঞা, বাট আমি এটাকে প্র্যাকটিক্যালি আরো একটু দেখিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। আমরা আরো একটু যদি সামনে অগ্রসর হই, আচ্ছা আমাদের মনে হয় কয়েকজন ক্লাসে যুক্ত হতে পারছেন না, আমি ওনাদেরকে জাস্ট একটু সহযোগিতা করি। মোট কয়টি স্থান থেকে কয়টি হরফ উচ্চারিত হয় সেটি আমরা যেমন একবারেই বললাম যে 17টি জায়গা থেকে 29টি হরফ উচ্চারিত হয়। এই 17টিকে যে জায়গা, এটিকে আমরা আবার 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কণ্ঠনালী, একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে ঠোঁট, আর একটা হচ্ছে মুখের খালি জায়গা, আর একটা হচ্ছে নাকের বাসি। মূলত এই জায়গাগুলো থেকে হরফগুলো উচ্চারিত হয়। মানে আমরা বিষয়টাকে আরো একটু সহজ করে ফেললাম। কণ্ঠনালী, এখানে 3টা মাখরাজ আছে, 6টি হরফ উচ্চারিত হবে। আমাদের যে জিহ্বা, যেটা দিয়ে আমরা কথা বলি, এখানে 10টি মাখরাজ আছে, মানে প্রোনাউন্সিয়েশন পয়েন্টের সংখ্যা আছে 10, 18টি হরফ এখান থেকে উচ্চারিত হবে। ঠোঁট থেকে 2টি মাখরাজ আছে, 4টি হরফ উচ্চারিত হবে। মুখের যে খালি জায়গাটা সেখানে একটা মাখরাজ আছে। নাকের বাসি যেটি, এখানে একটি মাখরাজ আছে যেটা দিয়ে গুন্না উচ্চারিত হয়। এবার আমি আপনাদেরকে জিনিসগুলো আরো একটু বিস্তারিত দেখাই। তাহলে মাখরাজ মানে আপনারা সবাই জানলেন, মাখরাজ মানে হরফ উচ্চারণের স্থান। অক্ষরটা আমরা কোন জায়গা থেকে উচ্চারণ করব, যেটাকে আমরা বলেছি প্রোনাউন্সিয়েশন পয়েন্ট। এই পয়েন্টগুলো আমি এখানে মার্কিং করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটু সুন্দর করে দেখবেন যেন চিত্রটা আপনার মনের মধ্যে অঙ্কন করা হয়ে যায়, যে কোন হরফ কোন জায়গা, এটা যেন আপনি চোখ বুঝলেও বুঝতে পারেন। আমরা খুব সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আগে সুন্দর করে শুনবেন, এরপর আপনাদের পরামর্শ থাকলে মোস্ট ওয়েলকাম, আপনাদের যে কোনো পরামর্শ দিতে পারেন। দেখেন, আমরা প্রথমে গলার কথা বলেছিলাম যে গলাতে 3টা প্রোনাউন্সিয়েশন পয়েন্ট আছে যেখান থেকে 6টি হরফ উচ্চারিত হয়। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে হলক। হলক একটা নতুন পরিভাষা অনেকের জন্য। থ্রোট, গলা যেটাকে আমরা বলি, এটা হচ্ছে হলক, কণ্ঠনালী, গলা। এটার থেকে শুরু থেকে, এই শুরুটা কোথায়? শুরুটা আমরা দেখেন এখানে যে অ্যারো মার্কিং করা আছে, এখানে একটু খেয়াল করেন। এই যে নিচের যেই জায়গাটা আমাদের চেস্টের সাথে মিশানো, এই জায়গাটা হচ্ছে শুরু। এখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়। কোন 2টি হরফ? আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি দেখলাম সবাই আপনারা বেসিক জ্ঞান আপনাদের আছে। এজন্য আপনারা স্বাভাবিকভাবে আপনারা হরফ 2টা চিনছেন, একটা হচ্ছে হামজা, একটা হচ্ছে হা। এরপরে 2 নম্বর মাখরাজটা হচ্ছে কণ্ঠনালীর মাঝখান, মিডল পয়েন্ট, যেটি আপনাদের কণ্ঠনালীর এই জায়গা থেকে 2টি হরফ উচ্চারিত হয়। একটি হচ্ছে আইন, আরেকটি হচ্ছে হা। আইন এবং হা কিভাবে উচ্চারণ করতে হবে আমি আরো সুন্দর করে বলে দিব ইনশাআল্লাহ। আগে জায়গাগুলো একটু দেখেন। এরপরে
থার্ড নাম্বার হচ্ছে হলকের শেষ ভাগ। এখানে আমাদের গলাতে যে আপার পজিশন, উপরে যে জায়গাটা আছে যেটা আমাদের জিহ্বার সাথে সংযুক্ত হয়েছে মাথার সাথে, এই যে জায়গাটা আপনারা এখানে আরো মার্কিং করা আছে দেখতেই পাচ্ছেন। এই জায়গা থেকে দুইটি হরফ, একটা হচ্ছে গইন আর একটা হচ্ছে খ। তো আপনারা যদি এই চিত্রটা একটু ফলো করেন, মুখস্থ করা লাগবে না, এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হামজা, হা, এই হরফ দুটি কোথা থেকে উচ্চারিত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি গলার যে অংশটা নিচে সেখান থেকে। আইন, হা, এটা উচ্চারিত হচ্ছে আমাদের কণ্ঠনালীর মাঝখান থেকে। আর গইন, খ, এটি কণ্ঠনালীর শেষ ভাগ যেটা উপর দিকে আছে সেখান থেকে উচ্চারিত হচ্ছে। তাহলে এটুকুতে মধ্যে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। আমরা নেক্সট যে হরফগুলো দেখব, 4 নাম্বার জিহ্বার গোড়া প্লাস উপরের তালু। মানে তাজবিদের বইতে লেখা আছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে বিভিন্ন লেখা আছে, বাট আমরা চেষ্টা করেছি যতটা সংক্ষেপ করা যায় পরিভাষাগুলোকে। তো আমরা এর জন্য লিখেছি জিহ্বার গোড়া, এর সাথে প্লাস মানে এর সাথে মিলবে উপরের তালু। আমরা এখানে মার্কিং করে দিয়েছি। এই যে আপনার জিহ্বার গোড়া, উপরে যে তালু আছে যেটাকে আমরা ইংরেজিতে আপার প্লেট বলি, আমাদের মুখের উপরের যে অংশটা, শক্ত যে অংশটা, আপার প্লেট, এটার সাথে লাগবে। তো উপরের জিহ্বার গোড়া, উপরের এই তালু এর সাথে মিলিয়ে উচ্চারিত হবে কফ। উচ্চারণ করার সময় একটু ড্রপ দিবে, ধাক্কা খাবে, কফ। তো এরপরে আমরা যদি এটাকে আরো সঠিকভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে চাই তাহলে আপনাদেরকে একটা লাইন দেখাইছিলাম, এবার সেখানে নিয়ে যাচ্ছি। যে কোনো হরফের সঠিক মাখরাজ যদি আমরা উচ্চারণ করতে চাই, মাখরাজ জানার সঠিক নিয়ম কি? নিয়ম হচ্ছে যে হরফের মাখরাজ আমরা জানতে চেষ্টা করব সেই হরফে সাকিন দিব, তার পূর্বে একটি হরকত বিশিষ্ট হামজা যোগ করব, এরপরে আমরা প্র্যাকটিস করব। তাহলে এবার মনে করেন আমার কফের মাখরাজটা সঠিক হচ্ছে কিনা এটা আমার জানা দরকার। এখন আমি কফে সাকিন দিব, তার আগে একটি হরকতযুক্ত হামজা আনব। আমরা হামজাতে জবর জের পেশ তিনটা দিয়েই প্র্যাকটিস করতে পারি। যেমন আমরা যদি এর শুরুতে হামজা আনি, কফে যদি সাকিন দেই, তাহলে আক, ইক, উক, এভাবে প্রত্যেকটা হরফকে আপনারা প্র্যাকটিস করবেন যে এটা আমাদের সঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কি না। এরপরে আমাদের 5 নম্বর যে মাখরাজটি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে জিহ্বার গোড়া থেকে সামনে তার বরাবর উপরের তালু। তার মানে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে। জিহ্বার গোড়া এই পজিশন ছিল, দেখেন এই যে ছোট্ট করে মার্কিং করা আছে এখানে, এর থেকে একটু মুখের ভিতরের দিকে এই যে এই জায়গাটা, এখানে আমরা জিহ্বার এই অংশটা লাগাবো। আমাদের যে উপরে যে তালু আছে আপার প্লেট যেটা আছে সেটার সাথে আমরা লাগাবো, তাহলে কাফ উচ্চারিত হবে। কাফ উচ্চারণ করার সময় আমরা ধাক্কা দিব না, স্বাভাবিকভাবে উচ্চারণ করব। বাংলাতে ক অক্ষর যেমন আমরা উচ্চারণ করি আক, ইক, উক, এরকম। এরপরে নাম্বার 6 যে মাখরাজটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে জিহ্বার মিডল পয়েন্ট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জিহ্বার মাঝখান, তার বরাবর উপরের তালু, এখান থেকে 3টি হরফ উচ্চারিত হয়। একটি হচ্ছে জিম, শিন, ইয়া। এই 3টা হরফ একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। আমি আপনাদেরকে আজকে কিছু পিকচার দিয়ে দিব যেখানে এগুলো লেখা থাকবে। তো জিম, শিন এবং ইয়া, তাহলে 3টা হরফ জিহ্বার মাঝখান থেকে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে শক্ত করে উচ্চারণ করতে হবে। এই কথাটা সুন্দর করে মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা কণ্ঠনালীতে ছিলাম 3টা, এরপরে আমরা আরো 3টা মাখরাজ আলোচনা করেছি 6 নম্বর পর্যন্ত। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমরা একসাথে আলোচনা করে ফেলছি। আপাতত শুধু মনোযোগ দিয়ে শোনেন।
আমরা ক্লাস রেকর্ডও দিয়ে দিব, প্রয়োজনে ইনশাআল্লাহ আরও একটু শুনে নেবেন। খুব ইজি, আমরা যেভাবে সামনে অগ্রসর হচ্ছে একটা একটা করে, এভাবেই আমাদের 17টা মাখরাজ শেষ হয়ে যাবে। এবং এটার উপরে আমরা আরও কয়েকটা ক্লাস ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। এজন্য সুন্দর করে শোনেন, কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আমরা এবার 7 নম্বর যে মাখরাজ, সেটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা প্লাস হচ্ছে উপরের দাঁতের মাড়ি। এই মাখরাজটা একটু জটিল। আপনারা যে 17টা মাখরাজ আমরা যে শিখব, 17টা মাখরাজের মধ্যে এই মাখরাজটা হচ্ছে একটু দুর্বোধ্য, একটু কঠিন মনে হতে পারে। আর এটা আমাদের উচ্চারণও সব থেকে এই মাখরাজটাই বেশি ভুল যায়। এটা হচ্ছে বদের মাখরাজ। জিহ্বার গোড়ার কিনারা, গোড়ার কিনারা মানে গোড়ার একটা পাশ। এই যে পিকচারের দিকে তাকাইলে দেখতে পাবেন আমরা একটা পাশ দেখাচ্ছি, বাম পাশটা। এরপর জিহ্বার গোড়ার কিনারা, উপরের দাঁতের যে মাড়ি আছে, এই গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগাতে হবে। মজার ব্যাপার হচ্ছে এটা আপনি বাম দিক দিয়ে উচ্চারণ করতে পারেন, ডান দিক দিয়ে উচ্চারণ করতে পারেন, যে কোনো এক দিক দিয়ে উচ্চারণ করতে হবে। তো বাম দিক দিয়ে উচ্চারণ করা এটা তুলনামূলক সহজ। যার যে পাশটা সহজ হয়, ভালো মনে হয়, তিনি সে পাশ দিয়ে উচ্চারণ করবেন। আমি নিজে উচ্চারণ করি ডান পাশ দিয়ে, কারণ আমি সেভাবে অভ্যস্ত হয়েছি, সেভাবে প্র্যাকটিস করেছি। কিন্তু বাম দিক দিয়ে উচ্চারণ করা সহজ। এটা হচ্ছে দদের মাখরাজ। 8 নম্বর হচ্ছে লাম। এই হরফটা, এটা যে উচ্চারণের স্থান আপনারা দেখতে পাচ্ছেন, জিহ্বার আগা, এই যে জিহ্বার আগার কিনারা, উপরে দাঁতের একেবারে গোড়া। জিহ্বার আগার কিনারা প্লাস উপরে দাঁতের যে গোড়া আছে, এখান থেকে লাম অক্ষরটি উচ্চারিত হয়। এরপরে আমরা জিহ্বার আগাটাকে আরেকটু ভিতরে নিয়ে আসলাম। এই যে এই পয়েন্টটার দিকে তাকান, জিহ্বার আগা আর উপরে তালু, আপার প্লেট, এটার সাথে উচ্চারিত হয় নুন। আর একটা হরফ আছে, জিহ্বাটাকে যদি এই পজিশনে আমরা একটু উল্টা করি, অর্থাৎ জিহ্বার আগার উল্টা পিঠ যেটা প্লাস উপরের তালু, তাহলে র উচ্চারিত হবে, র র। র হরফটা উচ্চারণ করার সময় কিছুটা প্রতিধ্বনি হবে, এটা একটু খেয়াল করে রাখবো। র র। হ্যাঁ, এই যে পিকচারগুলো ভালো করে দেখবেন, আমি প্রয়োজনে এগুলো আপনাদেরকে সরবরাহ করবো ইনশাআল্লাহ। এই পজিশন থেকে র হরফটি উচ্চারিত হয়, জিহ্বার আগার উল্টা পিঠ প্লাস উপরে তালু। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, উপরের দুই দাঁতের গোড়া। জিহ্বার আগাটা আমরা উপরের যে দুইটা দাঁত আছে, আমরা হাসি দিলে সর্বপ্রথম যেই দুইটা দাঁত সামনে বের হয়ে আসে, তো সেই দুইটা দাঁত, যে দুইটা দাঁত সর্বপ্রথম উঁকি মেরে মানুষের সামনে চলে আসে, উপরে বড় যে দুইটা দাঁত আছে, এই দুই দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগাটা লাগাবো, তাহলে 3টা হরফ উচ্চারিত হবে। একটা হচ্ছে তোয়া, একটা হচ্ছে দাল, একটা হচ্ছে তা। আর এটা জিহ্বার আগাটা যদি আমরা উপরের এই দুই দাঁতের আগার সাথে লাগাই, গোড়ার সাথে তোয়া দাল তা, বাট আমরা যদি এই দুই দাঁতের আগার সাথে লাগাই, তাহলে আবার 3টা হরফ উচ্চারিত হবে। একটা হচ্ছে জোয়া জাল সা, নরম করে উচ্চারণ করতে হবে, জোয়া জাল সা। এটা হচ্ছে এই পজিশন থেকে, জিহ্বার আগা
আর উপরের দাঁতের আগা। এরপরে 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা, নিচের 2 দাঁতের আগা। এই পয়েন্টটার দিকে তাকান। জিহ্বার আগা, নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হচ্ছে 3টি হরফ, সদ, জা, সিন। এরপরে হচ্ছে 14 নম্বর মাখরাজ, নিচের যে ঠোঁট আছে আমাদের, নিচের ঠোঁটের পেট প্লাস উপরের দাঁতের আগা, নিচের ঠোঁটের পেট প্লাস উপরের দাঁতের আগা, এখান থেকে উচ্চারিত হয় ফা। খুব খেয়াল করবেন, আমরা অনেক মানুষদেরকে দেখি যারা 2 ঠোঁট থেকে ফা উচ্চারণ করেন, বাট এটার সঠিক স্থান হচ্ছে নিচের ঠোঁটের পেট আর উপরের দাঁতের আগা, এখান থেকে। দুই ঠোঁট থেকে আমরা 3টি হরফ উচ্চারণ করব। 15 নম্বর মাখরাজ, বা, ওয়াও, মিম। বা, ওয়াও, মিম। মনে রাখবেন, যখন আমরা বা উচ্চারণ করব, ঠোঁটটা স্বাভাবিক পজিশনে রাখবেন। দেখবেন ঠোঁটের যে ভিজা অংশ আছে এখান থেকে বা উচ্চারিত হবে। যখন আমরা মিম বলবো, আমাদের ঠোঁটের যে শুকনো জায়গা আছে এই জায়গাটা 2টা অ্যাড করব, তাহলে মিম হয়ে যাবে। আর ওয়াও বলার সময় ঠোঁটটাকে গোল করব, তাহলে ওয়াও সঠিক উচ্চারণ হয়ে যাবে। এটা হচ্ছে 2 ঠোঁট। আর 16 নম্বর যে মাখরাজটি সেটি হচ্ছে মাদ। মাদ মানে হচ্ছে টেনে পড়া। আমরা যে 1 আলিফ পরিমাণ টেনে পড়ি, অথবা 3 আলিফ অথবা 4 আলিফ যে টেনে পড়ি, সেটিকে মাদ বলা হয়। যেমন আমরা বা জবর বা, কিন্তু বার সাথে যখন আলিফ যুক্ত হয়, বা আলিফ জবর বা, এই যে আ বললাম, অথবা বা ওয়া পেশ বু, এই যে বুর সাথে যে উ বললাম, অথবা বা ইয়াজের বি, বির সাথে যে ই বললাম, এই আ, উ, ই, এই যে মাদগুলো আমি উচ্চারণ করলাম, এগুলো উচ্চারিত হবে মুখের যে খালি জায়গা আছে এই জায়গা থেকে। আর সর্বশেষ যে মাখরাজটি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে গুন্না। নাকের বাঁশি দিয়ে গুন্না উচ্চারণ হবে। যেমন ইন্না, এটা আমার গুন্নাটা সঠিক উচ্চারণ হচ্ছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে, আমি যদি নাকটা চেপে ধরি, গুন্নাটা যদি বন্ধ হয়ে যায়, বুঝবেন যে গুন্না সঠিক জায়গায় আছে, সঠিক উচ্চারণ হচ্ছে। আর গুন্না উচ্চারণ করছি, নাক চেপে ধরলাম, কিন্তু আমার পড়া যদি চালু থাকে, তাহলে বুঝতে হবে আমার গুন্না সঠিকভাবে উচ্চারিত হচ্ছে না। তো এই হচ্ছে 17টি জায়গা। আমি আরও একবার রিভিউ করছি, আরও একবার সুন্দর করে শোনেন। কোনো প্রশ্ন থাকলে ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন। এই কার্ডগুলো আমি আপনাদেরকে সরবরাহ করব। আপনারা মুখস্থ হোক অথবা না হোক, বোঝেন অথবা না বোঝেন, আপনার দায়িত্ব হচ্ছে শুধু কার্ডগুলো যখনই সময় পান একটু দেখা। আমি আপনাকে বলবো না যে আপনি এটা পড়ে এগুলো সব মুখস্থ করে ফেলেন, বাট আমি আপনাকে বলবো যে আপনি এত বেশি এটার দিকে দেখেন যে দেখতে দেখতে আপনার মনের অজান্তেই যেন মুখস্থ হয়ে যায়। আর আপনার যদি মুখস্থ নাও হয়, আমরা ইনশাল্লাহ ক্লাসে মোটামুটি আপনাদেরকে জিজ্ঞাসা করব বারবার, তাতে আশা নয় এবং বিশ্বাস করি ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। যারা আমাদের ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, নিয়মিত থাকবেন, তাদের ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। কেউ যদি ক্লাসে অ্যাবসেন্ট মাইন্ড থাকেন অথবা ক্লাসে যদি অ্যাটেন্ড না করেন, তাহলে তার ব্যাপারটা ভিন্ন। বাট যারা অ্যাটেন্টিভলি ক্লাস করবেন, আশা নয় এবং বিশ্বাস করি তাদের কলবের মধ্যে এগুলো সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কার্ডগুলো প্রয়োজনে এটার সহযোগিতা নিতে পারেন, যে কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা শক্ত করে, এইটা একটু সাথে সাথে পড়ে নেবেন। কোন হরফটা কিভাবে উচ্চারিত হয় আমরা এটা সংক্ষিপ্ত, এটাকে সিফাত বলে, এটার বিস্তারিত বর্ণনা আছে ইলমে তাসবিদে। আমরা বিস্তারিত বর্ণনা আপনাদেরকে শিখাবো না, অন্তত যতটুকু হলে হরফগুলো, লেটারগুলো আপনি সঠিক বলতে পারেন ততটুকু আমরা শিখাবো। তো
তো এটার জন্য হামজা হা উচ্চারণ করার সময় শক্ত করে উচ্চারিত করতে হবে। আইন হা উচ্চারণ করার সময় গলাটা চিপে উচ্চারণ করতে হবে। গাইন খ একটু মোটা করে উচ্চারণ করতে হবে। কফ মোটা করে উচ্চারণ হবে। কাফ শক্তভাবে উচ্চারণ হবে। আমরা এখানে কমেন্টসে এটা লিখে দিয়েছি, সিফাত হিসেবে এগুলো লিখে দিয়েছি। আপনারা যখন এই মাখরাজটা পড়বেন, যদি কেউ মুখস্থ করতে চান তাহলে তিনি কিভাবে মুখস্থ করবেন? তিনি মুখস্থ করবেন ১ নম্বর মাখরাজ কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা শক্ত করে। এই শক্ত করে কিনা নরম করে, এটা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব। আমাদের ক্লাসটা হবে অংশগ্রহণমূলক। আমাদের ক্লাসটা এমন হবে না যে আমি শুধু বলে যাব, আপনারা শুধু শুনবেন। গতকালকেও শুনেছেন, আজকেও শুনেছেন, বাট নেক্সট ডে থেকে আপনাদেরকে পার্টিসিপেট করতে হবে, কথা বলতে হবে। কারণ হচ্ছে আমার থেকে অনেক অনেক সুন্দর করে অনেক ক্লাস আপনারা ইন্টারনেটে দেখতেই পান, ইউটিউবে দেখতে পান, হাজার হাজার ক্লাস আছে। বাট তা দিয়ে আমরা পরিপূর্ণ কোরআন শিখতে সক্ষম হই না। যেই গ্যাপটার কারণে, সেটা হচ্ছে কারি সাহেব, হুজুর, আলেম যিনি পড়াচ্ছেন তিনি তো সঠিক পড়াচ্ছেন, তার তেলাওয়াত সুন্দর, শুনতে সুন্দর লাগে, অনেক সুন্দর, কিন্তু আমার জবানে তো উচ্চারিত হচ্ছে না। তো আমার জবানে যতক্ষণ উচ্চারিত না হবে ততক্ষণ তো আমার পড়াটা সহি হচ্ছে না। তো আমরা যেটা করব, আমরা যে জায়গাটাতে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে আপনার জবানে উচ্চারণ করানো। আজকেও আমি কথা বলছি, কিন্তু নেক্সট ডে থেকে আপনাদেরকে কথা বলতে হবে। আমি পিকচারে এখানে এক একটা হরফ দিব, আপনাকে বলতে হবে যে এই হরফটা কোথা থেকে উচ্চারিত হয়, এবং এভরি পারসন, সবাইকে বলতে হবে, কেউ বাদ যাবেন না ইনশাআল্লাহ। তো আপনি যখন আপনার জবানে বলবেন এবং আপনারটা হচ্ছে কিনা, তখন আমরা কারেকশন দিতে পারবো ইনশাআল্লাহ। সেভাবে আমাদের তেলাওয়াতটা সহি হয়ে যাবে। আর শুধু যদি আমি বলি আর আপনারা যদি সারা জীবন শুনতে থাকেন, তবুও আপনার যেখান থেকে উচ্চারণ হচ্ছিল সেই ভুলগুলো কারেকশন হবে না। এজন্য আপনি বলতে হবে, সেই নিয়াতেই আপনি ক্লাসে অংশগ্রহণ করবেন। সেটি আমি আরো একটু পরে আবারও বলে দিচ্ছি, আগে মাখরাজগুলো দেখাই। তাহলে আমরা এখানে যে ৫টা আছে এই ৫টা আমরা দেখলাম। নেক্সট এখানে ৪টা আছে। ৬ নম্বর মাখরাজ থেকে দেখেন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে জিম, শিন, ইয়া এগুলো শক্ত করে উচ্চারণ করতে হবে। এই শক্ত করে কথাটা আপনাদের মুখ থেকে আসতে হবে, না হলে তেলাওয়াতটা সহি হবে না। জিমটাকে যে শক্ত করে উচ্চারণ করতে হয়, এগুলোকে যে শক্ত করে ধরতে হয়, এটা এখন যদি না শেখায় তাহলে হরফগুলো সুন্দর করে আসবে না। তারপরে দোয়াদ, এই যে জিহ্বার গোড়ার কিনারা, দেখেন এখানে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যে ডান অথবা বাম, আপনি যে কোনো কিনারা দিয়েই উচ্চারণ করতে পারেন। তো তার বরাবর উপরের মাড়ির যে দাঁতের গোড়া আছে তার সাথে লাগিয়ে দোয়াদ মোটা করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম উচ্চারিত হবে। লাম উচ্চারণ করার সময় স্বাভাবিক রাখতে হবে আমাদের জিহ্বাকে। নুন উচ্চারণ করার সময় স্বাভাবিক রাখতে হবে। এটা এই পাশে দেখেন লেখা আছে, এটা একটু কষ্ট করে পড়বেন। এরপরে ১০ নম্বরে আমরা যে র পিকচারে দেখিয়েছি আপনাদেরকে, জিহ্বার আগার উল্টা পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে এটা মোটা করে উচ্চারণ করতে হবে। এর আরও সিফাত আছে, যেটা প্রতিধ্বনি হবে। তো আমরা আপাতত মোটা করে রেখেছি। যেহেতু এটা বারিকও উচ্চারণ হয়, সেটা আমরা ক্লাসে শিখাবো যে র কখনো কখনো বারিকও হয়, বাট স্বাভাবিক র যদি শুধু উচ্চারণ করি তখন এটা মোটা করে হবে। এরপরে তোয়া, দাল, তা এটা শক্ত করে উচ্চারণ করতে হয়। ঝা, সিন, সদ উচ্চারণ করার সময় কিছুটা শীষ দেওয়া মতো শব্দ হবে। এটা এখানে আমরা সিফাতের মধ্যে লিখে দিয়েছি। ওয়া, দাল, তা যখন উচ্চারণ করব জিহ্বাতে নরম করে সফটলি উচ্চারণ করতে হবে। এটা ছোট্ট করে এখানে ডান পাশে লেখা আছে। এরপরে ১৪ নম্বর ফা, এই যে সে নিচের ঠোঁটের পেট সামনের উপরের ২ দাঁতের আগার সাথে লাগিয়ে ফা উচ্চারণ করতে হবে নরম করে। ২ ঠোঁটের মাঝখান থেকে মিম, ওয়াও, বা এখানে নরম করে হচ্ছে এই যে মিম আর ওয়াও, আর বাটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে। এটা লেখা আছে। মুখের খালি জায়গা থেকে মাদের হরফ উচ্চারণ করতে হবে। কেমন করে? টেনে টেনে। বাবু, বি, এই যে একটু টানলাম, এরকম টেনে টেনে মাদের
পরিমাণ অনুযায়ী টানতে হবে। যেখানে ১ আলিফ সেখানে ১ আলিফ, যেখানে ৩ আলিফ সেখানে ৩ আলিফ, যেখানে ৪ আলিফ সেখানে ৪ আলিফ টানতে হবে। আর গুন্নাগুলো আমরা নাকের বাঁশি থেকে উচ্চারণ করব। ইন্না। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। ১৭টা মাখরাজ আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি। আমরা যদি একটা আয়াত দেখি পবিত্র কোরআনের, যেকোনো আয়াত যদি আপনাকে দেখায়, সেই আয়াতগুলো যদি ভাঙি তাহলে আমরা কিছু ওয়ার্ড পাবো, কিছু শব্দ পাবো। আর সেই শব্দগুলোকে যদি আমরা ভাঙি তাহলে লেটার পাবো, বর্ণ পাবো, হরফ পাবো। এই হরফের উচ্চারণই হচ্ছে মাখরাজ থেকে উচ্চারিত হয় সঠিকভাবে। এখানে যদি আমাদের দুর্বলতা থেকে যায় তাহলে তাসবিদের যত নিয়মই আমরা শিখি না কেন, আমাদের কোরআন তেলাওয়াত কোনোদিন সঠিক হবে না। আর এখানে যদি আমরা সঠিক করতে পারি, আমাদের 50% তেলাওয়াত আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি সঠিক বা সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য এগুলো খুব কেয়ারফুলি একটু কষ্ট করবেন, একটু সময় দিবেন, একটু শিখবেন ইনশাআল্লাহ। আমরা যেমন পিকচারগুলো দেখালাম, এটা এক নজরে অ্যাট এ গ্লান্স, যে আমরা এখান থেকে শুরু করেছিলাম হামজা, হা, আইন, হা এখানে একসাথে দেওয়া আছে। এটাও প্রয়োজনে আমরা দিয়ে দিব, যদি কেউ একটা পিকচারের মধ্যে সবগুলো মাখরাজ কোথা থেকে কোনটা উচ্চারণ করতে চান হয় যদি দেখতে চান, এটারও সহযোগিতা নিতে পারেন। এই ছিল আমাদের আজকের ক্লাস। বাড়িতে যে আপনাদের কাজ করতে হবে, মাখরাজের যে চার্টগুলো আমরা সরবরাহ করব, এই চার্ট অনুযায়ী আরবি হরফগুলো বারবার আপনি উচ্চারণ করবেন। এত বেশি উচ্চারণ করবেন যেন মাখরাজগুলো মুখস্থ হয়ে যায়। এভাবে বারবার বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। গতকালকের কথাগুলো আবারও বলছি, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, কোনো ধরনের লজ্জা, সংকোচ, ভীরুতা, হতাশা এগুলো আমাদের সাথে আমরা যখন একসাথে থাকব, কোনো অবস্থাতেই মনের মধ্যে এগুলোকে স্থান দিবেন না। আগামী ক্লাস থেকে যখন আপনারা পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন, হয়তো একজনের ভুল যেতে পারে, তো তিনি কি লজ্জায় মুখ বন্ধ করে বসে থাকবেন? না, আমাদের ক্লাসে লজ্জা থাকবে না। শিখার ক্ষেত্রে আরবি প্রবাদ হচ্ছে লা হায়া ফিল ইলম। শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই, জ্ঞানের ক্ষেত্রে লজ্জা নেই। জ্ঞানের ক্ষেত্রে লজ্জা করলে শিক্ষা ব্যাহত হয়। এজন্য আমার ভুল যেতেই পারে, ভুল যাবে বলেই তো আমরা শিখতে আসছি। আমি যদি ভালো পারতাম তাহলে তো আমি শিখতে আসতাম না। তো আমার ভুল আছে, ভুল যাচ্ছে বলেই তো আমি শিখতে আসছি। সুতরাং ভুল হওয়া এটি কোনো লজ্জার বিষয় না। লজ্জা হচ্ছে আমি বুঝতে পারলাম না, আমার ভুল হয়ে গেল, কিন্তু আমি সেটাকে গোপন রাখলাম। আমি সবার সামনে বুঝেছি এরকম একটা ভাব নিলাম, সেটি হচ্ছে লজ্জার বিষয়। বাট আমাদের সাথে আপনারা যারা আছেন, রিকোয়েস্ট থাকবে, যতক্ষণ আপনি না বোঝেন ততক্ষণ প্রশ্ন করবেন। যতবার আপনার মন চায় ততবার লজ্জা, সংকোচ এগুলো দূর করে দিয়ে প্রশ্ন করবেন, সঠিক উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোনো ভীরুতা আমাদের সাথে থাকবে না। আমি পারি কি পারবো না এই জাতীয় কোনো শব্দ আমাদের সাথে থাকবে না। আমি পারবো ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখতে জানি, আমরা বিশ্বাস করি যে অবশ্যই অবশ্যই আমরা পারবো। সুতরাং মনের মধ্যে কোনো ভয় রাখা যাবে না যে আমি এটা পারবো কি পারবো না। গতকালকে আপনাদেরকে কোরআনের 4টা আয়াত একই কথা আল্লাহ তাআলা বলেছেন, শুনিয়েছি। আল্লাহ তাআলাই বলেছেন যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি। সুতরাং ভয় পাওয়ার কোনো কিছু নেই। ইনশাআল্লাহ আপনি পারবেন। তো এজন্য বয়স হয়েছে, আমার মনে থাকে না, যত সমস্যাই আপনার থাক না কেন, কখনো যেন হতাশা আপনাকে গ্রাস না করে। শয়তানের কাজ হচ্ছে হতাশা দেখানো, আর মুমিনের কাজ হচ্ছে আশার আলো জ্বালিয়ে দেওয়া। তো এই জন্য হতাশায় নিমজ্জিত হবেন না। হতাশায় মানুষ আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, কিন্তু মুসলিম কখনো হতাশ হয় না, মুমিন কখনো হতাশ হয় না। আমরা যেহেতু আমাদের রবের উপর বিশ্বাস করি, সেহেতু আমরা বিশ্বাস করি আমার রব আমাকে অবশ্যই তৌফিক দান করবেন। এজন্য অবশ্যই অবশ্যই হতাশাকে পিছনে ফেলে, সব ধরনের ভীরুতা, ভয়, সংকোচ, লজ্জাকে পিছনে ফেলে কোরআন শেখার দৃঢ় সংকল্প নিয়ে এগুলো আপনি আজ থেকেই পড়া শুরু করে দিন। বারবার আপনি পড়তে থাকুন। আর নিয়াতটাকে, কালকে যেটা বলেছি, নিয়াতটাকে পাকা করুন, দৃঢ় করুন, যে যত বাধা যা কিছু আছে সবকিছু অতিক্রম করে কোরআন আমাকে শিখতেই হবে, কোরআন আমাকে পড়তেই হবে, কোরআন আমাকে বুঝতেই হবে, মেনে চলতে হবে ইনশাআল্লাহ। এভাবে যদি নিয়াত করে আপনি সামনের দিকে
অগ্রসর হন। যদি একটু সময় আমাকে দেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা নয় বরং বিশ্বাস করি আপনি সহি তিলাওয়াত করতে পারবেন। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা বুঝুন অথবা না বুঝুন, মুখস্থ হোক অথবা না হোক, আপনার দায়িত্ব হচ্ছে বারবার পড়া। আমার ক্লাসে আমি আপনাদেরকে মুখস্থ জিজ্ঞেস করব না যে আপনি ৫ নম্বর মাখরাজ মুখস্থ বলেন। আমি আপনাকে ৫ নম্বর মাখরাজে যে হরফ আছে সেটা এখানে স্ক্রিনে প্লে করব। আপনাকে বলতে হবে। আপনি মুখস্থ পারবেন না, আমার কোনো আপত্তি নেই। আপনি দেখে, দেখে বলবেন। যে পিকচারগুলো আমরা সরবরাহ করব সেগুলো আপনি মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন। বাট সেটা আপনার পাশে থাকবে। আপনাকে যখন জিজ্ঞাসা করব এটা ম্যান্ডেটরি না যে আপনাকে মেমোরাইজ করে তারপরে আপনাকে বলতে হবে। ম্যান্ডেটরি হচ্ছে যে আপনাকে অবশ্যই বলতে হবে। সেটা আপনি দেখে বলেন অথবা না দেখে বলেন। সেটা আমার জন্য কোনো বিষয় না। আপনাকে শুধু বললেই হবে। কারণ আমি বিশ্বাস করি আপনি যদি দেখেও বলেন তো ওইটা আপনার ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এজন্য আমাদের ক্লাসে আপনাকে এটা মুখস্থ করে আসতে হবে এমন কোনো শর্ত নেই। বাট বারবার আপনাকে পড়তে হবে এবং ক্লাসে যখন বসবেন মাইক্রোগুলো যেন আপনার পাশে থাকে। আগেই বলে দিচ্ছি যেহেতু আপনাকে জিজ্ঞাসা করব। আপনার যদি মুখস্থ বলতে না পারেন কোনো সমস্যা নেই। আপনি দেখে, দেখে বলবেন। তো এভাবে যদি ইনশাআল্লাহ প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই সুন্দর তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই সময় মতো এবং নিয়মিত ২ টা শব্দ আমরা ইউজ করেছি। সময় মতো। আমাদের ক্লাস আমরা সময় মতোই শুরু করব। যদি কোনো কারণে লেট হয়, আজকে যেমন ২০ এর সময় আমরা মেসেজ দিয়েছিলাম ৫ মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। তারাবি থেকে আসতে একটু দেরি হচ্ছিল। তো আমরা ইনশাআল্লাহ সময় মতো নিয়মিত ক্লাসে আপনারা হাজির থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা এটা দৃঢ়ভাবে আপনাদের কাছে এটুকু আশা করি। এমনটি করবেন না আজকের ক্লাসে হাজির হয়েছেন ৩ দিন আর আপনার খোঁজ পাওয়া যাচ্ছে না। দয়া করে মেহেরবানি করে এরকম করবেন না। আমরা শুধু আপনাদের কাছে এটুকু সহযোগিতায় চাই যে আপনি সময় মতো এবং নিয়মিত ক্লাসে হাজির থাকবেন ইনশাআল্লাহ। আমরা চাই নিয়মিত শিক্ষার্থী এবং সবসময় কালকেও বলেছি, আজকেও বলছি দোয়া করবেন এবং আপনাদের দোয়ায় অবশ্যই আমাদেরকে শামিল রাখবেন। ইনশাআল্লাহ আমরা সহি করে কোরআন শিখব। কারো কোনো প্রশ্ন আছে? আগামী ক্লাসের পড়াটা বলি, তারপরে আগামী ক্লাসে এই কার্ডগুলো সরবরাহ করব। আপনারা বারবার যেটি বললাম সেটা বারবার শুধু পড়বেন। মুখস্থ হোক অথবা না হোক। এই কার্ডগুলো দিয়েই পড়বেন। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন অথবা কারো কোনো পরামর্শ থাকলেও আপনারা বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আজকের যে আমরা মাখরাজ সম্পর্কে আলোচনা করলাম, এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আমরা ক্লাস রেকর্ডই দিয়ে দিব। আপনি ওইখান থেকে যেগুলো আপনার দরকার হয় আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়েন। কোনো সমস্যা নাই। আমরা পুরা রেকর্ডটাই দিয়ে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এমডি এ আলম ভাইয়া হ্যান্ড রাইজ করেছেন। আলম ভাইয়া শুনতে পান আমাকে? হ্যান্ড রাইজ করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি। হ্যাঁ। আ ইনশাআল্লাহ আমরা লেটারগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাবো। বাট আমি চাচ্ছি যে লেটারগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন পয়েন্টটা আমরা জানি, সেখান থেকেই প্র্যাকটিস করাবো। এজন্য মূলত এটা আমরা আগে আলোচনা করছি। এরপরে কয়েকটা ক্লাস, প্রায় ৫ টা ক্লাস আমরা এই লেটার সম্পর্কে আলোচনা করব এবং সেখানে আমি এলোমেলো লেটারগুলো এখানে স্ক্রিনে শো করব। তখন আপনি বারবার প্র্যাকটিস করবেন, বলার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ হয়েই যাবে। ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা। আমি
আমি একটু জায়গাতে যাই, দেখাই আপনাকে আপনার সমস্যাটা। দেখেন, আচ্ছা শিনে আগে যাই। শিন আমাদের কোথায় ছিল? এই যে ৬ নম্বরে। জিহ্বার মাঝখান থেকে, হ্যাঁ? জিম, শিন, ইয়া। এটা ওই পরে যে আরেকটা পিকচার দেখাইছিলাম ওইখানে লিখে দিয়েছিলাম শক্ত করে উচ্চারণ করতে হবে। তাহলে শিনটা হবে শক্ত করে জিহ্বার মাঝখান থেকে। কোন জায়গা থেকে? মাঝ হ্যাঁ, মাঝখান থেকে। এবার আসেন, সিনটা কোথায়? আমরা সিনটাকে একটু দেখি। সিনটা দেখেন, উচ্চারণের জায়গা কত পার্থক্য। এটা ছিল শিন ছিল এই জায়গাতে। আর সিনটা হচ্ছে একেবারে এই যে জিহ্বার আগা নিচের দাঁতের সাথে লাগিয়ে। এটা কিছুটা শিস দিয়া মতো উচ্চারিত হবে। সাইয়াসলা এরকম, হ্যাঁ? তো এটার সাথে ফার ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সুতরাং এই ২ টা এক হওয়ার সুযোগ নেই। একটু খেয়াল করবেন। না, না সমস্যা নেই। উচ্চারণ করতে গেলে একটু মনে হবে। বাট যখন জিহ্বাটা চালু হয়ে যাবে তখন আর কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, সোয়াদটাও ঠিক হয়ে যাবে। সবই ঠিক আছে। সোয়াদও তো এই জিহ্বার আগাতে, হ্যাঁ? সিন আর সোয়াদ এক জায়গা থেকে। সিনটা একটু পাতলা করে, সোয়াদটা একটু মোটা করে পড়তে হয় এই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইনশাআল্লাহ এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। না, একরকম তো হলো না। একটা হচ্ছে রালে যদি আকার দেন, যদি আমরা জবর পড়ি রাল জবর রা। কিন্তু জোয়া জবর কি রা? না। জোয়া জবর হচ্ছে জ, জ। তাহলে এখানে ভেরিয়েশন আছে, পার্থক্য আছে। এবার আসেন ঝা। ঝাটা কিছুটা ধাক্কা দিয়ে, হ্যাঁ? প্রেশার ক্রিয়েট করতে হয়। হুয়া রাজ্জাক। এই যে ঝাতে প্রেশার দিতে হয়। ৩ টার মধ্যে পার্থক্য আছে। আমরা আমরা বাংলা শিখাই না। কারণ বাংলা দিয়ে কখনো কোনোদিন কোনো কালে আরবি হরফকে প্রনাউন্সিয়েশন সঠিকভাবে করা সম্ভব না। আরবি দিয়েই শিখাবো, আরবি দিয়েই বুঝবেন। অন্য লেটার দিয়ে আরবি এই উচ্চারণগুলো সঠিক হয় না। ঠিক আছে? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম। এটাকে আপনার যদি ওইখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি জয়েন নিতে পারবেন। এই গ্রুপে যদি থাকেন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া আমরা কাউকে লিংক বা ইয়ে করি না, গ্রুপে এড করি না। একটু কষ্ট করে রেজিস্ট্রেশন করে নিবেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি দেখব। দেখে যদি বাদ পড়ে যায় আমি আপনাকে এড করে দেব। মেসেজ দিন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আয়েশা জাহান আপু কোনো প্রশ্ন আছে? আচ্ছা। আর যদি প্রশ্ন না থাকে আমরা ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হ্যাঁ, আচ্ছা পড়েন। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়া নেক্সট ক্লাস থেকে ধরবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। যত প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগে এটা পড়তে যায়, প্রশ্নগুলো লিখে রাখবেন, নোট করে রাখবেন। যতক্ষণ না বুঝতে পারেন ক্লাসে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাস থেকে আমরা এগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আপনাদেরকে পড়তে হবে, বলতে হবে। তো সেভাবে সবাই ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করবেন। রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুন, কল্যাণ দান করুন। আমরা যেন এই রমজানে সঠিকভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।